जी सर। अदब सर। আদাব। আপনারা আজকে আমার ক্লাসে একদম নতুন কে কে আছেন? একদম নতুন কেউ আছেন? আচ্ছা, নতুন কেউ নাই মনে হয়। যাই হোক, আমরা আজকে ট্রাস্ট আইন শুরু করব। হ্যাঁ, আমি স্লাইড শেয়ার করছি, দেখা যায় কিনা আমাকে একটু বলবেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? স্যার স্ক্রিন শেয়ার হইলে আপনার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করি। হ্যাঁ, ট্রাস্টের সংজ্ঞা দাও। প্রথম প্রশ্নটা দেখেন, ট্রাস্টের সংজ্ঞা দাও। 1882 সালের ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশ্লেষণ করুন। ট্রাস্টের প্রয়োজনীয় পক্ষ কারা? ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ট্রাস্টের সুবিধাভোগীদের প্রতিকার সমূহ কি কি? অর্থাৎ একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো প্রশ্ন কভার করছে। আমরা একটা একটা করে যাই। ফার্স্টে দেখি ট্রাস্টের সংজ্ঞা। ট্রাস্ট কি? ট্রাস্ট হলো একটি আইনগত সম্পর্ক যেখানে একজন ব্যক্তি, যাকে ট্রাস্টি বলা হয়, অপর এক ব্যক্তি বা গোষ্ঠীর, যিনি সুবিধাভোগী, কল্যাণের সম্পত্তি ধারণ ও ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ কয়টা পক্ষ থাকছে? তাহলে তিনটা পক্ষ থাকছে। এক ট্রাস্টি, সুবিধাভোগী, এই যে আর একজন যিনি এই ট্রাস্ট সম্পর্কে দেখাশোনা করেন, ট্রাস্টেটর বলে ওনাকে। আচ্ছা, অর্থাৎ আমার সম্পত্তি, আমি মনে করেন আমার নাম ক, আমি ক্ষয়ের সুবিধার জন্য বা খকে মানে ক্ষয়ের অর্থনৈতিক সুবিধা বলেন বা কোনো কিছু যেন সে তার একটা আয় ইনকামের পথ থাকে, এই জন্য একটা সম্পত্তি অর্পণ করতেছি। কাকে? গ কে। যে এই সম্পত্তিটা গ দেখাশোনা করবে, কিন্তু এখান থেকে যে অর্থ আয় হবে বা এখান থেকে যে সুবিধাটা আসবে সেটা ভোগ করবে কে? খ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা বইয়ের সংজ্ঞা দেখি। 1882 সালে ভারতীয় ট্রাস্ট আইন অনুযায়ী ট্রাস্ট হলো এমন একটি বাধ্যবাধকতা যা কোনো ব্যক্তি অপর আর এক ব্যক্তির উপকারার্থে কোনো সম্পত্তি ধারণ করে এবং সেই সম্পত্তি ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নিয়মে কাজ করে। অর্থাৎ সেই সম্পত্তিটা ব্যবস্থাপনা করতে হবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে। আচ্ছা, ট্রাস্ট আইনের উদ্দেশ্য এবার দেখেন। 1882 সালের ট্রাস্ট আইনের উদ্দেশ্য। 1882 সালের ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 মূলত ব্যক্তিগত ট্রাস্ট পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়। অর্থাৎ ট্রাস্ট সম্পত্তি কিভাবে পরিচালিত হবে, এটার মানে নষ্ট করলে কি সমস্যা হইতে পারে, বা এটাতে বেনিফিশিয়ারিদের কি প্রতিকার আছে, এই সবকিছু একটা বিধিবদ্ধ আইনে মধ্যে আনার মূল উদ্দেশ্যটাই হলো এই ট্রাস্ট অ্যাক্টের গঠন। আমরা দেখি, আইনি কাঠামো প্রতিষ্ঠা, ট্রাস্ট সৃষ্টির সুনির্দিষ্ট নিয়ম ও কাঠামো নির্ধারণ করা। অর্থাৎ একটা ট্রাস্টের সুনির্দিষ্ট কিছু নিয়ম এবং কাঠামো নির্ধারণ করা হলো ট্রাস্ট আইনের উদ্দেশ্য। ট্রাস্টির দায়িত্ব নির্ধারণ, ট্রাস্টির কর্তব্য ও দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া যাতে তিনি কর্তব্যে অবহেলা না করেন। অর্থাৎ এই আইনের মাধ্যমে যিনি ট্রাস্টি, উনাকে একটা নির্দিষ্ট বিধিবদ্ধ আইন দিয়ে দেওয়া যাতে উনি ওনার কাজে অবহেলা না করতে পারেন। আচ্ছা, সুবিধাভোগীর অধিকার রক্ষা, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার অধিকারগুলো যাতে অক্ষুণ্ণ থাকে। 4, বিরোধ নিষ্পত্তি, ট্রাস্ট সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগের সৃষ্টি।
অর্থাৎ এই ট্রাস্ট সম্পর্কে রিলেটেড বা এই ট্রাস্টি যদি কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি হবে কি, এইগুলা নিয়ে যাতে আদালতে একটা প্রতিকার পাওয়া যায়, এজন্য মূলত ট্রাস্টের আইনের উদ্ভব হয়েছে। ট্রাস্টের প্রয়োজনীয় পক্ষ আমি আগেই এটা পড়িয়েছি। ট্রাস্টের প্রয়োজনীয় পক্ষ তিনটি। এক, সেটেলর, একে অনেক সময় ট্রাস্টেটর বলা হয়, ট্রাস্টি, আর একটা হলো সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক ভূমিকা পালন করতে পারেন, যেমন ট্রাস্টার ও ট্রাস্টি একই ব্যক্তি হতে পারেন। অর্থাৎ আমি আমার সম্পত্তি ট্রাস্ট সম্পত্তি হিসাবে রূপান্তরিত করে আমি সেটা দেখা দেখি করতে পারি। অর্থাৎ আমার একটা স্কুল আছে, মনে করেন আমি একটা কিন্ডারগার্টেন স্কুল চালাই, এটা আমারই স্কুল, আমি দেখাশোনা করি, এর থেকে যে লভ্যাংশ আছে সেটা মনে করেন এতিম বাচ্চাদের জন্য এটা তৈরি করা। অর্থাৎ আমি আমার সম্পত্তি আমি ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি হলো অন্য ব্যক্তি। ঠিক আছে, কিন্তু ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি একই ব্যক্তি হতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ আমার সম্পত্তি আমার সুবিধার জন্যই ই করতে হবে এমন হতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে সুবিধাভোগীদের প্রতিকার সমূহ, অর্থাৎ যে আইন বা যে নীতিমালা বা যে উদ্দেশ্য নিয়ে ট্রাস্ট গঠিত হয় সেটা যদি ভঙ্গ করা হয় তাহলে একজন বেনিফিশিয়ারি অর্থাৎ আমার কি, অর্থাৎ আমার জন্য যে ট্রাস্ট সম্পত্তি দেওয়া হয়েছে আমি যে সুবিধাভোগী, তাহলে আমার কি কি প্রতিকার আছে এটা আমি এখন আলোচনা করছি। আদালতের হস্তক্ষেপ, অর্থাৎ আমি কোর্টে যাইতে পারি যে এই ট্রাস্টের বিরুদ্ধে আদালতের মামলার মাধ্যমে যে কোনো মানে তাকে অপসারণের আদেশ দিতে পারে বা তাকে অন্য যে কোনো শাস্তি দিতে পারে। ক্ষতিপূরণের দাবি, শাস্তি তো না, মানে যে কোনো কম্পনসেশন বা যে কোনো তাকে বরখাস্ত করা এমন তাকে। আচ্ছা, ক্ষতিপূরণের দাবি, ট্রাস্টের কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ চাওয়া যায়। অর্থাৎ মনে করেন নদীর পাশে একটা মাদ্রাসা, এটা একটা ট্রাস্ট প্রপার্টি, বা নদীর পাশে একটা স্কুল বা কোনো একটা প্রতিষ্ঠান যেটা ট্রাস্ট প্রপার্টি। এখন এইটা নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি খুব দ্রুত বাঁধ নির্মাণ করা না হয় বা ওখানে কিছু মাটি ভরাট করা না হয়। নদীরটা আসলে ঠেকানো যায় না, যেমন পুকুরেরটাই দিই আমরা, হ্যাঁ পুকুর বা একটা গর্ত আছে, এখন এই গর্ত ভরাটের জন্য এই ট্রাস্টি কোনো ব্যবস্থা নিলেন না, তখন এই তার বিরুদ্ধে এই ক্ষতিপূরণের জন্য মামলা করা যায়। ঠিক আছে, ক্লিয়ার? পরিষ্কার কিনা? জি স্যার। আচ্ছা, বিশ্বাসভঙ্গের মামলা, ট্রাস্ট বিশ্বাসভঙ্গ করলে ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যায়। অর্থাৎ তাকে বিশ্বাস করে যে সম্পত্তি দেওয়া হয়েছে সেই সম্পত্তি চুরি করে কোথাও বিক্রি করে দিচ্ছে বা হস্তান্তর করে দিচ্ছে বা লিজ দিচ্ছে, তখন তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি দুইটা মামলাই করা যায়। যাকে এই সম্পত্তিটা এটা ব্যবস্থাপনার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে উনি যদি ওনার বিশ্বাস ভঙ্গ করেন তখন তাকে তার বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মামলা দায়ের করা যাবে, সেটাই তো? জি জি জি, হ্যাঁ। বিশেষ নির্দেশনার আবেদন, অর্থাৎ মনে করেন যে আমি যে উদাহরণটার কথা আপনার বললাম যে একটা গর্ত ভরাট না করা হলে আপনার ইয়ে করা যাচ্ছে না, ওই সম্পত্তিটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বা সম্পত্তিটার ক্ষয়ক্ষতি হতে পারে, তখন আদালতের মাধ্যমে তাকে এটা ভরাট করতে বাধ্য করা যাবে। অর্থাৎ কোন নির্দিষ্ট দিক নির্দেশনা চাওয়া যায় কোর্টের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? গুরুত্বপূর্ণ আইনি কাঠামো যা ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে। 1882 সালে ট্রাস্ট আইন এই কাঠামোকে আইনি ভিত্তি প্রদান করে। অর্থাৎ ট্রাস্ট আইন এর একটা কাঠামো দেয় যে কোথায় গেলে কি প্রতিকার পাওয়া যাবে। আচ্ছা, আর এই ট্রাস্ট আইন হওয়ার ফলে এই প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে এবং ট্রাস্টের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় থাকছে। এখন দেখেন পরের প্রশ্নটা দেখেন, ট্রাস্ট
আইন 1882 এর 6 ধারা অনুযায়ী ট্রাস্ট সৃষ্টির ক্ষেত্রে 3টি আবশ্যকীয় সুনির্দিষ্টতা ব্যাখ্যা করুন। আচ্ছা, এই ক্ষেত্রে 3টি আবশ্যকীয় সুনির্দিষ্টতার মধ্যে একটি হচ্ছে ইচ্ছার সুনির্দিষ্টতা, অর্থাৎ এই ব্যক্তির ইচ্ছা থাকতে হবে এটা একটা ট্রাস্ট প্রপার্টি হিসাবে ব্যবহার করার অনুমতি দেন। এখন আমার এই সম্পত্তি আমি এটা জনকল্যাণে ব্যবহার করব বা একটা নির্দিষ্ট গ্রুপের সুবিধার জন্য ব্যবহার করব, এটার আমার একটা স্বচ্ছতা থাকতে হবে, অর্থাৎ আমার নির্দিষ্ট ইচ্ছা থাকতে হবে। আমি কোনো ইচ্ছা নেই এটা একটা ট্রাস্ট প্রপার্টি, কোনো বেনিফিশিয়ারি নেই, কোনো নেই, আমি বলে দিলাম, এমন করলে হবে না। দেখেন, প্রতিষ্ঠাতার স্পষ্ট দৃঢ় ইচ্ছা থাকতে হবে, ভাষা এমন হতে হবে যাতে স্পষ্ট বোঝা যায় তিনি ট্রাস্ট সৃষ্টি করতে পারছেন। যদি ইচ্ছা অস্পষ্ট হয় তাহলে ট্রাস্ট গঠন হবে না। এবার দেখেন, উদাহরণ দেখেন, তুমি চাইলে এই টাকা ব্যয় করতে পারো, এটি ট্রাস্ট নির্দেশ করে না। অর্থাৎ যাকে আমি ট্রাস্টি নিয়োগ করতেছি তাকে আমি বলতে পারি না যে তুমি চাইলে এই সম্পত্তি থেকে এই টাকা তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে, এমন বলা যাবে না। বিষয়বস্তুর সুনির্দিষ্টতা, ট্রাস্টে যে সম্পত্তি ব্যবহৃত হয় সেটি অবশ্যই নির্দিষ্ট হইতে হবে। অর্থাৎ আমার 5টা বাড়ির একটা বাড়ি ট্রাস্ট সম্পত্তি হিসাবে আমি লিখে দিলাম, কোন বাড়িটা এখানে নির্দিষ্ট করা নেই, এমন অনির্দিষ্ট থাকলে হবে না, এখানে অবশ্যই নির্দিষ্ট করে বলতে হবে। আচ্ছা, সুবিধাভোগীর সুনির্দিষ্টতা, অর্থাৎ এটা কাদের সুবিধার জন্য ব্যয় হবে এটাও নির্দিষ্ট করে থাকতে হবে। তা না হলে বললাম যে এই ট্রাস্ট প্রপার্টি এটা কিছু লোককে বেনিফিশিয়ারি হিসাবে তারা এই সুবিধাটা ভোগ করবে। এই যে কিছু লোক বা কেউ বা আমার পরিবারের লোকজন, এই যে এমন বলে দিলে হবে না। পরিবারের কি, আমার উত্তরাধিকারী হতে পারে, আমার বাইরের আত্মীয় স্বজন হতে পারে, এমন নির্দিষ্ট করে বলতে হবে। তাকে বলতে হবে না স্যার, মানে লিখিত থাকতে হবে, লিখিত ডকুমেন্ট বলতে হবে মানে ওই লেখাটাকেই বলতে হবে বোঝায় আর কি। আমি বলতে হবে বোঝাচ্ছি, এটা তো অবশ্যই যখন গঠিত হবে ট্রাস্ট সম্পত্তি তখন একটা লিখিত ডকুমেন্ট থাকবে, সব নীতিমালাগুলো সুনির্দিষ্ট হবে। হ্যাঁ, একটা কোম্পানি যেভাবে ফরম্যাট আসে সেখানে সবকিছু সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ থাকবে। জি জি জি, এটা হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন 2 এর ক নম্বর প্রশ্নটা দেখেন, ট্রাস্টির কর্তব্য এবং অধিকার সমূহ আলোচনা করুন। কিভাবে একজন ট্রাস্টিকে নিয়োগ ও বরখাস্ত করা হয়, ট্রাস্টি কাকে বলে? আচ্ছা, ট্রাস্টি হলেন সেই ব্যক্তি যিনি ট্রাস্ট আইন অনুযায়ী ট্রাস্ট সম্পত্তি ও সুবিধাভোগীর স্বার্থ সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং ট্রাস্ট ডিডে নির্ধারিত শর্ত অনুযায়ী কাজ করেন। অর্থাৎ একটা ট্রাস্ট ডিডে, এই যে আপনি বললেন না যে লেখা থাকবে, এই দেখেন ট্রাস্ট ডিডের কথা বলা আছে, এই ট্রাস্ট ডিডে নির্দিষ্ট কিছু শর্ত থাকে, এই শর্ত অনুযায়ী তিনি কাজ করেন, তিনি ট্রাস্টি। ট্রাস্টির কর্তব্য সমূহ, 11 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ ধারা 11 থেকে 30 পর্যন্ত ট্রাস্টির বিভিন্ন কর্তব্য নির্ধারণ করা হয়েছে। যেমন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, সেকশন 1, অর্থাৎ তাকে এটা সৎ এবং এটা বোঝানোর কিছু নেই, নির্দিষ্ট মোতাবেক কাজ করা। আচ্ছা, নির্দিষ্ট মোতাবেক কাজ করা অর্থ হলো যেই ডিড গঠিত হয়েছে হ্যাঁ সেটা স্ট্রিক্টলি ফলো করা। ট্রাস্ট সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থাৎ এই সম্পত্তিটার কোনো যাতে ক্ষতি না হয়, এই সম্পত্তির নিরাপত্তা অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে। হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন প্রদান, অর্থাৎ এটাতে কত আয় হচ্ছে কত ব্যয় হচ্ছে এই হিসাবটা সবসময় ক্লিয়ারলি থাকতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর, হতে পারে এটা 4 মাসে একবার আপনাকে প্রতিবেদন দিতে হবে, 6 মাসে, এটা ট্রাস্ট ডিড অনুযায়ী লেখা থাকে। এটা এই হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন দিতে হবে। নিষ্পক্ষতা বজায় রাখা বা নিরপেক্ষতা, এখানে এর অর্থ হলো সকল ট্রাস্টির প্রতি সমান। অর্থাৎ দেখা যাচ্ছে আমার বাবা একটা ট্রাস্ট প্রপার্টি দিয়ে গেল আমাদের 5 ভাইয়ের নামে,
এই 5 ভাইকে সমানভাবে তাদেরকে ভাগ করে দিতে হবে। এই ভাগ শুধু একজনকে দেবে বা দুইজনকে দেবে বা একজনের সে পছন্দ করে না বিধায় তার সেই লাভের অংশ দেবে না, এমন হইলে হবে না। ঠিক আছে। 6 বিনিয়োগ সংক্রান্ত দায়িত্ব। আইনসম্মত ও নিরাপদ খাতে ট্রাস্টের অর্থ বিনিয়োগ করতে হবে। অর্থাৎ ট্রাস্টের প্রপার্টি দিয়ে আপনি এমন জায়গায় বিনিয়োগ করবেন যেটা বৈধ এবং লাভজনক। আপনি ট্রাস্ট নিয়ে মনে করেন যে একটা খাদ্যের কোম্পানিতে বা একটা ব্যাংকে আপনি ইনভেস্ট করতে পারেন বা টাকা রাখতে পারেন বা যে কোনো একটা কোম্পানিতে রাখতে পারেন, কিন্তু আপনি লাগাই দিচ্ছেন গাঁজার ব্যবসায়, এমন হইলে হবে না। ঠিক আছে। আচ্ছা, ট্রাস্টির অধিকার সমূহ। একজন ট্রাস্টির কি কি অধিকার থাকে, এই অধিকারের কথা বলা হয়েছে 31 থেকে 45 ধারা পর্যন্ত। যেমন ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার। দায়িত্ব পালনের সময় ন্যায়সঙ্গত ক্ষতির জন্য ক্ষতিপূরণ পেতে পারে। অর্থাৎ একজন ট্রাস্টি উনি যখন দায়িত্ব পালন করছিলেন তখন উনি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন যেটা আসলে ঠেকানো সম্ভব না, এর জন্য উনি ক্ষতিপূরণ পেতে পারেন। ব্যয়ের ক্ষতিপূরণ পাওয়ার অধিকারের অর্থ হলো ট্রাস্ট পরিচালনার জন্য উনি যদি নিজ খরচে কিছু করেন তাহলে সেটা উনি ফেরত পাইতে পারেন। আচ্ছা, যেমন মনে করেন আপনার ফান্ডে এখন টাকা নাই, এই প্রপার্টি ফান্ডে কোনো টাকা নাই, কিন্তু এই সম্পত্তি এখন বর্ষার সময় এখন যদি রিপেয়ার করা না হয় তাহলে ছাদ থেকে পানি পড়ে আপনার এই বিল্ডিংটা ক্ষতি হইতে পারে, তখন তিনি নিজের টাকা দিয়ে করলেন, ইনি পরবর্তীতে এটা ফেরত পাওয়ার অধিকার রাখেন। ঠিক আছে। পেশাগত সহায়তা গ্রহণের অধিকার। আইনি বা কারিগরি বিষয়ে পেশাদার ব্যক্তির সহায়তা নিতে পারেন। অর্থাৎ মনে করেন এই ট্রাস্ট প্রপার্টির অর্থ দিয়ে একটা উনি ইসের পাশে একটা বিল্ডিং তৈরি করবেন, উনি এখন কোনো ইঞ্জিনিয়ারের বা কোনো ব্যক্তির সহায়তা উনি নিতে পারেন। আচ্ছা, ট্রাস্ট সম্পত্তি পরিচালনার অধিকার। অর্থাৎ যে ট্রাস্ট সম্পত্তি আছে এটা উনি পরিচালনা করবেন কিভাবে, এটা হলো এখান থেকে ভাড়া তোলা বা লিজ দেওয়া বা এই সম্পত্তির উন্নয়নের কাজে উনি এই অধিকার মানে ভোগ করতে পারেন। আচ্ছা, ট্রাস্টির নিয়োগ। এই ট্রাস্টির নিয়োগের কথা বলা আছে 73 ধারায়। একজন ট্রাস্টির নিয়োগ হবে কিভাবে, এটা প্রথমে বলা আছে ট্রাস্ট ডিড অনুযায়ী, অর্থাৎ ট্রাস্টের দলিলে যেভাবে লেখা আছে, মনে করেন দলিলে লেখা আছে যে এই ট্রাস্ট প্রপার্টির ট্রাস্টি হবে নিয়োগ হবে ফার্স্টে এই এলাকায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি অমক, তিনি মারা যাওয়ার পরে তমক, তারপরে এমন এমন করে যদি লেখা থাকে 4-5 জনের নাম পরপর বা তার উত্তরাধিকারীরা, তাহলে এই ডিড অনুযায়ী হবে। ডিডে লেখা থাকলে এটা নিয়ে আর আমাদের কোনো কন্ট্রোভার্সি নাই। আচ্ছা, আদালতের আদেশে ট্রাস্টির শূন্যতা ঘটলে নতুন নিয়োগ। অর্থাৎ যিনি ট্রাস্টি ছিলেন তিনি যদি মারা যান বা তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়লেন, অক্ষম হলেন, তাহলে এই ট্রাস্ট ডিড অনুযায়ী তার নিয়োগ দেওয়া যাবে। আচ্ছা, আদালতের মাধ্যমে নিয়োগ। যদি কাকে নিয়োগ করা হবে এমন কোনো কিছু উল্লেখ না থাকে, অর্থাৎ এই ব্যক্তি মারা গেলে কাকে নিয়োগ করা হবে এমন কোনো কিছু বলা নেই, তাহলে এটা আদালতের মাধ্যমে ট্রাস্টি হিসেবে নিয়োগ করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি ট্রাস্টির বরখাস্ত। ট্রাস্টির বরখাস্ত ট্রাস্ট ডিড অনুযায়ী, ডিডে যদি ট্রাস্টে বরখাস্তের ব্যবস্থা থাকে ট্রাস্টে যে এই কারণে ট্রাস্টি বরখাস্ত হবেন, তাহলে সেইগুলা মেনে চলতে হবে। অর্থাৎ মনে করেন কেউ যদি কোনো অসৎ পথে থাকে বা কেউ যদি কোনো নেশা পানি করে তাহলে তিনি ট্রাস্টের পদে আর থাকতে পারবেন না, অর্থাৎ তিনি বরখাস্ত হয়ে যেতে পারেন, এটা যদি ডিডে লেখা থাকে। আচ্ছা, আদালতের আদেশে বরখাস্ত। আদালত যদি কোনো কারণে সে যদি দেউলিয়া ব্যক্তি হয় বা অন্য কোনো কারণে কোনো ইমোরাল কাজের সাথে জড়িত হয় তাহলে আদালত তাকে বরখাস্ত করতে পারে। আচ্ছা, উদাহরণ দেখেন, ট্রাস্টি একটি আস্থাভিত্তিক দায়িত্বপূর্ণ পদ। ট্রাস্টের দায়িত্ব হচ্ছে সম্পত্তি রক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুবিধাভোগী স্বার্থ সংরক্ষণ।
আইন তাকে কিছু অধিকার দিয়েছে যাতে তিনি দায়িত্ব পালনে যথাযথ কাজ করতে পারেন। একই সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে বরখাস্ত করতে পারেন। সরি, উদাহরণ না, এটা উপসংহার। আচ্ছা, কখন ও কিভাবে ট্রাস্ট বাতিল করা যায়? আচ্ছা, উপরে যতটুকু পড়ালাম ততটুকু কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। ট্রাস্ট কি স্যার শুধু সামাজিক সংগঠনই হবে? ক্ষমতা অ্যাকচুয়ালি কার আছে? দুইজনের একজনের প্রশ্ন ক্লিয়ারলি বোঝা যায়নি, একজন একজন করে বলেন, ক্লিয়ার করে বলেন। ট্রাস্ট কি স্যার শুধু সামাজিক সংগঠনই হবে, নাকি এটা স্যার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে? প্রতিষ্ঠান হতে পারে। ট্রাস্ট আর ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কি স্যার? ট্রাস্ট আর ফাউন্ডেশন, যেটা অনেকে বলে ট্রাস্ট, অনেকে বলে ট্রাস্ট এবং দুটো কি একই জিনিস? ফাউন্ডেশন, জি জি। ফাউন্ডেশনটা ওই যে আপনার বিভিন্ন দেখা যায় যেটা, তাই তো? ফাউন্ডেশনে কোনো বেনিফিশিয়ারি থাকে না, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গের জন্য যে এই জিনিসটা আপনার হবে, এই ধরনের কোনো নির্দেশনা থাকে না যে এটা এই 20 জন গরিব শিশুকে দেওয়া হবে ভাই, এমন কোনো থাকে না। এটা সার্বজনীন ফাউন্ডেশনটা। দুইটার রূপরেখা কি স্যার একই রকম? ট্রাস্ট আর ফাউন্ডেশনের রূপরেখা কি একই রকম? এটা আলাদা আছে। এটা হলো আপনার মানে দুই আইন অনুযায়ী চলে। 2 নম্বর হলো একটার আপনার নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য, আর ফাউন্ডেশনটা এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি না, এটা অনেকটা কোম্পানির মতো একটা নীতিমালা দিয়ে চলে, যেখানে এই ট্রাস্টির মতো যে কেউ দেখাশোনা করবে এমন না। এটা হলো আপনার পুরো জিনিসটা একটা কোম্পানি যেমন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন দিয়ে চলে, এর মতো করে চলবে। এটাতে কোনো ট্রাস্ট থেকে স্যার নিবন্ধন করতে হয় ফাউন্ডেশন গুলো স্যার। কয়েকজন সদস্য মিলে একটা সংগঠন করলো, ওই সংগঠনটাই হলো একটা ফাউন্ডেশন। ওইখানে সার্বজনীন সুবিধা ভোগ করার অধিকার আছে সবার। এটা কোনো নির্দিষ্ট কিছু নাই। নির্দিষ্ট সুবিধা ভোগী বলতে এখানে কোনো নাই, ওই বাধ্যবাধকতা এরকম না, বুঝায় না। হ্যাঁ, যেমন সাজেদা ফাউন্ডেশন নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ, সাজেদা ফাউন্ডেশন যেমন এইটা আপনার এই লাভটা এটা যারা শেয়ার নিবে করবে তারা সবাই এটার সুবিধা ভোগ করতে পারবে। এটা কারোর জন্য ভার না, বা এটা কারোর জন্য কোনো বাধা সৃষ্টি নাই। যে কেউ এটাতে মনে করেন কোম্পানিতে টাকা ইনভেস্ট করে এটা কাজ করতে পারে। হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত, কিন্তু ট্রাস্টটা এমন না। যেমনটা স্যার যে জিয়া অর্গানাইজ ট্রাস্ট, যেটা ওইদিকে যায় না, ওই ওটা নিয়ে ঝামেলা। অন্য কোনো ট্রাস্ট থাকলে বলেন। মানে এটা একটা উদাহরণ দিলাম আর কি স্যার, এরকম এটাই হচ্ছে ট্রাস্ট হচ্ছে স্যার, এরকম মানে সামাজিক কাজ করে, এটাই ট্রাস্ট, এটা বোঝাইতে চাইছি স্যার। ওই আর কি হয়, এটা এমনই। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল হলো যে আদালত ছাড়া ট্রাস্টিকে অপসারণ করার ক্ষমতা কার আছে বা কাদের আছে? বেনিফিশিয়ারিরা করতে পারে। এটা যদি তাদের মোরাল মানে চুক্তির যেটা লেখা থাকে ট্রাস্ট ডিডে, এটা আলটিমেটলি আপনার ওই আদালতের মাধ্যমে করতে হয়। যেমন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন ইউনিভার্সিটি গুলোতে ট্রাস্টি বোর্ড থাকে, এখানে তো একজন না অনেকজন থাকে। সেখানে হয়তো তারা একটা মিটিং এর মাধ্যমে হয়তো যিনি সুপ্রিম পাওয়ারে আছে তাকে হয়তো অপসারণ করার ক্ষমতা আছে, কিন্তু অন্যান্য যে সামাজিক কাজের জন্য যে ট্রাস্ট গুলো, সেগুলো কি একের অধিক ব্যক্তি ট্রাস্টি হয় নাকি একজন হতে পারে? না, একের অধিক ব্যক্তি ট্রাস্টি হতে পারে। হ্যাঁ, এবং এটা ওই যে বিভিন্ন ভোটের মাধ্যমে হতে পারে, অপসারণ করা যেতে পারে। আপনার অনেক সময় ট্রাস্টিদের আপনার অপসারণের ক্ষেত্রে যে পদ্ধতিটা সবচেয়ে বেশি বাংলাদেশে ফলো করা হয় সেটা হলো ট্রাস্ট আইনের আন্ডারে এইটা আপনার এই কোর্টের মাধ্যমে করে, অপসারণ করে। হ্যাঁ, যে এই আইনটা মানে না, এই কারণে এই নিয়ে অবৈধ, এইভাবে মূলত বেশি করা হয়, সব থেকে বেশি।
আচ্ছা, এবার কোনটা পর্যন্ত পড়াইছিলাম? কখনো কিভাবে ট্রাস্ট বাতিল হয়, তাই তো? এটা পড়ানো হয়নি। আচ্ছা, ট্রাস্ট বাতিল বলতে বোঝায় একটি কার্যকর ট্রাস্টকে আইনত বাতিল বা নিষ্ক্রিয় করা, অর্থাৎ এই ট্রাস্ট আর চলবে না। আচ্ছা, এর পদ্ধতিটা দেখেন। উদ্দেশ্য পূর্ণ হওয়া, ট্রাস্টের মূল উদ্দেশ্য সম্পূর্ণভাবে পূর্ণ হলে ট্রাস্ট বাতিল করা যেতে পারে। অর্থাৎ এই ট্রাস্ট, একটা ট্রাস্ট প্রপার্টি গঠন করা হলো, আমার এলাকায় সকল গরিব শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠদান করানো হবে বা সবার শিক্ষার ব্যবস্থা করা হবে, বা এই ট্রাস্ট প্রপার্টিটা গঠন করা হলো সবার চিকিৎসা সেবা দেওয়ার জন্য, একটা 200 শয্যার একটা হসপিটাল নির্মাণের জন্য। ঠিক আছে? এই যে যখনই এর উদ্দেশ্যটা পূর্ণ হয়ে গেল তখন এই ট্রাস্ট এটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অসাধ্য উদ্দেশ্য, যদি কোনো ট্রাস্টের উদ্দেশ্য কোনো কারণে অসম্ভব বা অবৈধ হয়ে পড়ে তবে তা বাতিলযোগ্য। আচ্ছা, এখানে মূল যে বিষয়টা হলো, আপনার বাড়ি মনে করেন পদ্মার পাড়ে। এখন পদ্মার পাড়ে একটা গ্রামের উন্নয়নের জন্য আপনি একটা ট্রাস্ট গঠন করলেন, বা একটা মসজিদ আছে, এই মসজিদটাকে আপনি 5 তলা করে, 1 তলা মসজিদ থেকে 5 তলা করার জন্য আপনি এই ট্রাস্টটা গঠন করলেন, কিন্তু পদ্মার ভাঙনে মসজিদটাই বিলীন হয়ে গেল, তখন ওখানে কি আর 5 তলা করার সুযোগ আছে? নাই। সেই জন্য তখন ট্রাস্টের উদ্দেশ্যটা আপনার যখন অসম্ভব হয়ে যায় তখন এটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, সব সুবিধাভোগীর সম্মতি, অর্থাৎ সুবিধাভোগীরা বললো না, আমরা এর থেকে আর কোনো বেনিফিশিয়ারি মানে বেনিফিট চাচ্ছি না, এটা আমাদের আর দরকার নাই, তখন এটা বাতিল হয়ে যেতে পারে। স্রষ্টার অধিকার, যদি ট্রাস্ট ডিডের সৃষ্টিকর্তাকে ট্রাস্ট বাতিলের অধিকার দেওয়া হয় তবে তা বাতিল করতে পারেন। ট্রাস্ট ডিডের স্রষ্টার অধিকার, হ্যাঁ এটা বুঝতে পারছেন? স্রষ্টার অধিকার, কোন স্রষ্টা? এটা ট্রাস্টর। ট্রাস্টর। আচ্ছা, অর্থাৎ যিনি ট্রাস্ট প্রপার্টিটা দিয়েছেন তার লেখা থাকে যে ইনি চাইলে ট্রাস্টটা বাতিল করতে পারবেন, তখন উনি এটা চাইলেই বাতিল করতে পারবেন। আচ্ছা, আদালতের নির্দেশ, আদালত কোনো বিশেষ পরিস্থিতিতে ট্রাস্ট বাতিলের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ কোনো কারণে আদালতের মনে হলো যে এই প্রতিষ্ঠানটা আর ঠিক মতো কাজ করছে না, বা এটা সমাজের জন্য উপকারী না, বা এটা মানুষের ধ্বংসের কারণ হচ্ছে, বা বিভিন্ন সমস্যা তৈরি করছে, তখন চাইলে আদালতে এটা বাতিল করতে পারে। আচ্ছা, 2 নম্বর, ট্রাস্টি কি স্বত্বভোগী হতে পারে? এই প্রশ্নের উত্তরটা দেখেন। সাধারণভাবে ট্রাস্টি ও স্বত্বভোগী এক ব্যক্তি হতে পারেন না। একটু বাদ পড়ছে মাঝখানে, উপরে একটু। ট্রাস্ট বাতিল কিভাবে ট্রাস্ট বাতিল করা হয়? কিভাবে ট্রাস্ট বাতিল করা হয় স্যার? চুক্তি অনুসারে, যদি ট্রাস্ট ডিডে বাতিলের নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করা থাকে তাহলে ট্রাস্ট সেই নিয়ম বা পদ্ধতি অনুসারে ট্রাস্ট বাতিল হবে। আদালতের মাধ্যমে উপযুক্ত আদালতে আবেদন করে ট্রাস্ট বাতিলের নির্দেশ দেওয়া যায়। স্বেচ্ছায় বাতিল, সব পক্ষের সম্মতিতে কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট স্বেচ্ছায় বাতিল করা যেতে পারে। আচ্ছা, ট্রাস্টি কি স্বত্বভোগী হতে পারে? দেখেন, সাধারণত ট্রাস্টি ও স্বত্বভোগী এক ব্যক্তি হতে পারেন না, কারণ এতে স্বার্থের সংঘাত ঘটে। তবে 1882 সালে ভারতীয় ট্রাস্ট আইন অনুসারে কিছু নির্দিষ্ট শর্তে একজন ট্রাস্টি স্বত্বভোগী হতে পারেন। ট্রাস্টি কখন স্বত্বভোগী হতে পারেন? ট্রাস্ট দলিলে অনুমতি থাকলে। যদি ট্রাস্ট সৃষ্টির দলিলে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ট্রাস্টি নিজেও সম্পদ থেকে লাভ ভোগ করতে পারবে, তাহলে সে স্বত্বভোগী হতে পারবে। অর্থাৎ ট্রাস্টটা আমি এইভাবে করলাম যে আমি এবং আমার পরিবারের এই 5 জন এটা এর সুবিধাটা ভোগ করবে, এই ট্রাস্ট প্রপার্টি। অর্থাৎ এই ডিড দিয়ে আমার নামটা আমি অ্যাড করে দিলাম, এই ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা সাধারণত হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। এই কিছু কিছু ক্ষেত্রগুলোই আমরা দেখছি। আচ্ছা, স্বত্বভোগীদের সম্মতিতে, অর্থাৎ ট্রাস্টি যদি নিজের জন্য কোনো সত্য দাবি করে এবং সকল সত্যভোগী তার লিখিতভাবে অনুমোদন দেয়, অর্থাৎ প্রথমে আমার নাম ছিল না, কিন্তু আমি পরবর্তীতে দাবি করলাম যে না, এটার আমিও সুবিধাভোগী,
তখন বাকি ট্রাস্ট বাকি যারা বেনিফিশিয়ারি আছে ওনারা যদি বলেন কি হ্যাঁ আমরা ওনাকে অনুমতি দিলাম, তাহলে উনি হতে পারবেন। একক ট্রাস্টি ও স্বত্বভোগী হলে, যদি কোনো ব্যক্তি নিজের জন্য ট্রাস্ট সৃষ্টি করে এবং নিজের ট্রাস্টি ও একমাত্র স্বত্বভোগী হন, তাহলে এক্ষেত্রে সমস্যা হয় না। অর্থাৎ নিজেই নিজের জন্য ট্রাস্ট তৈরি করছে এবং নিজেই উনি এটা দেখাশোনা করছেন এবং তিনি নিজেই এটার সুবিধা নেন, এই সকল ক্ষেত্রে সমস্যা হয় না। মূলত এই ধরনের ট্রাস্ট সচরাচর দেখাও যায় না, এটা খুব রেয়ার কেস। এই ধরনের ট্রাস্ট কেউ দেখা যায় না যে আমার সম্পত্তি আমি দিয়েছি, এটা মূলত নিজের পারিবারিক ব্যয় চালানোর জন্য ট্রাস্ট প্রপার্টি তৈরি করে যাওয়া। অর্থাৎ এই সম্পত্তিটা কেউ বিক্রি করতে পারবে না, অর্থাৎ আমার সন্তানরা যে বিক্রি করে দেবে সেটার সুযোগ আর থাকে না। বুঝতে পারছেন? ট্রাস্টি কখন স্বত্বভোগী হতে পারে না, যদি ট্রাস্ট দলিলে অনুমতি না থাকে, অর্থাৎ ওইগুলোর ব্যতিক্রম অনুমোদন না করে উনি স্বার্থের সংঘাত সৃষ্টি হয় এবং ট্রাস্টির কর্তব্য লঙ্ঘন করেন। আচ্ছা, উদাহরণটা দেখেন। আলম একজন ট্রাস্টি, এই ট্রাস্ট দলিলে উল্লেখ আছে যে তিনি সম্পত্তির 25% অংশ থেকে নিজে লাভ নিতে পারবেন। এখানে ট্রাস্টি হিসাবেও তিনি স্বত্বভোগী হতে পারবেন, এটা বৈধ। ঠিক আছে, অর্থাৎ যা লাভ হবে তার 4/1 সে রিসিভ মানে গ্রহণ করবে, এমন যদি ডিডে লেখা থাকে তাহলে এটা বৈধ। আচ্ছা, এবার দেখেন বেনিফিশিয়ারি কারা বা লাভভোগী কারা। লাভভোগী হলেন সেই সকল ব্যক্তিবর্গ যাদের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় এবং যারা ট্রাস্ট সম্পত্তি থেকে উপকার বা সুবিধা লাভ করে। অর্থাৎ যারা ট্রাস্ট সম্পত্তি থেকে সুবিধা লাভ করে তারাই মূলত বেনিফিশিয়ারি। আচ্ছা, এদের বৈশিষ্ট্য সমূহ দেখেন। আচ্ছা, এটার বৈশিষ্ট্য সমূহটা দরকার নাই, লাভভোগীর অধিকারটা দেখেন। ট্রাস্ট দলিল অনুযায়ী নির্দিষ্ট সম্পদ, অর্থ, সুবিধা লাভের অধিকার রয়েছে বেনিফিশিয়ারিদের। আচ্ছা, ট্রাস্টি কর্তৃক ন্যায্য ও স্বচ্ছভাবে সম্পত্তি পরিচালনার প্রত্যাশা, অর্থাৎ তারা যেন সঠিকভাবে এটা পরিচালনা করে সেই এটা রয়েছে, সেই আশাটা ওনারা করতে পারেন। প্রয়োজনে আইনে প্রতিকার গ্রহণের ক্ষমতা, অর্থাৎ যদি প্রয়োজন পড়ে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে মানে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কেউ জিজ্ঞেস করতে পারেন। স্যার, ট্রাস্টের আন্ডারে যদি কোনো প্রপার্টি থাকে সেক্ষেত্রে ট্রাস্টটা ভেঙে যাওয়ার পরে বা শেষ হওয়ার পরে ওই ক্ষেত্রে ওই সম্পত্তিটার অ্যাকচুয়ালি মালিক কি হবে তখন? মালিক তখন এটা ওই ব্যক্তির উপরেই আবার বর্তায়। ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ওয়ারিসদের উপর বর্তায়। তার মানে যিনি ট্রাস্টর তার, হ্যাঁ, যিনি সম্পত্তিটা দিয়েছিলেন ট্রাস্ট সম্পত্তি হিসাবে তার উপরে চলে যাবে। তিনি যদি মারা যায় তাহলে তার ওয়ারিসরা পাবে। ওকে স্যার, ওকে। আর যদি কোনো ওয়ারিস খুঁজে পাওয়া না যায় তাহলে এটা সরকারি সম্পত্তি হিসাবে গৃহীত হয়। ওকে, থ্যাংক ইউ। আর কিছু আরো কোন প্রশ্ন? তাহলে আমি স্লাইড শেয়ারটা করে দিচ্ছি। একটা অফ হয়েছে? জি স্যার। স্লাইড শেয়ারটা হ্যালো। জি স্যার, স্লাইড। জি স্যার, অবৈধ স্যার। জি স্যার, স্ক্রিন শেয়ারটা কি অফ হয়েছে কিনা? জি হয়েছে স্যার।
ঠিক আছে, তাহলে ভালো থাক সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমাদের জি, দেখা স্যার, হবে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, মানে টাস্ক জি, শেষ হয়ে যাবে, স্যার। টাস্ক শেষ হলে শেষ। আলাইকুম আসসালাম। আপনাদের সবাইকেও ধন্যবাদ, অনেকক্ষণ আপনারা ক্লাস করছেন। আর ট্রাস্ট আইন বা এই যে আমাদের টট আইন এগুলো কিন্তু ছোট সাবজেক্ট, হ্যাঁ, তো এই কারণে মনে করেন ক্লাসগুলো আসলে দুইটা ক্লাসেই কিন্তু মানে সাবজেক্ট গুলো শেষ হয়ে যাবে। তো যে সময় দিয়ে ক্লাসগুলো করানো হয় আপনারা প্রশ্ন করিয়েন, হ্যাঁ, আপনারা নিজে একটু প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়ে প্রশ্ন করিয়েন ক্লাসে। আর যারা নোটস গুলা নেন নাই, নোটস গুলা নিয়ে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে। আর সবাই কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজ গুলা দেওয়া হয় এগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? যে নোটিশ গুলা দেওয়া হয় এগুলো একটু ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা লিভ নিতে পারেন। ভালো থাকবেন, গুড নাইট।